নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। আপনি যদি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তাহলে আমেরিকাতে পিএইচডি করতে আসাটা কোনো কঠিন ব্যাপার নয়। আজকে আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আর ইভেন আমি আশা করব যারা আপনি আপনার ছেলে মেয়ে, আপনার বন্ধু বান্ধব বা মধ্যে যারা বা আত্মীয় স্বজনের মধ্যে যারা একটু পড়াশোনা করছে, সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, তাদেরকে এই ভিডিওটা একটু দেখতে বলবেন। হ্যাঁ, আমাকে নিয়ে মজা করার আগে আমি একজন খুব সাধারণ মানুষ, মানে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে ছোট্ট একটি জায়গায় মানে জন্মেছি। হ্যাঁ, বড় হয়েছি সেখানে। পড়াশোনা এমন কিছু নয়, পড়াশোনা এমন কিছু নয়, শুধু ভগবানের আশীর্বাদে আর একটু পরিশ্রম করতে পারি। ওই একই জিনিসকে ঘষে মেজে বিরক্তিকর পড়াশোনাটা একটু বেশি ভাব করে করেছি, একটু পাস দিয়েছি, কিন্তু অনেক কিছু শিখেছি। হ্যাঁ, 2002-এর মে মাসে আমি এই দেশে আসি 6 বছরের ফুলি পেড পিএইচডি স্কলারশিপ নিয়ে। তো আমি আশা করবো যারা শুনবেন তারা উৎসাহিত হবেন বা উৎসাহ দেবেন আমেরিকাতে পিএইচডি করতে আসার। তার কারণগুলো আমি বলছি। নাম্বার ওয়ান, যেটা আমার মাথায় কোনোদিন কেউ বলেনি, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যে কি জিনিস, সেটা একটু আস্তে আস্তে যদি শব্দটা বার করেন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা হলো 50টা স্টেটস মিলিজুলি একটা দেশ। যে স্টেটসের সঙ্গে স্টেটসের কোনো সম্পর্ক নেই, কিন্তু তার একটা ভালো দিক আছে। আমেরিকা দুনিয়ার 1 নম্বর দেশ, তার কারণ এটা করে খাচ্ছে। দেশটা হচ্ছে বিশাল বড়, মানে আপনি যদি সাইজ ধরেন, হ্যাঁ, উইকিপিডিয়া বলছে যে আমেরিকার সাইজ ধরলে আমেরিকা হচ্ছে দেশ হিসাবে পৃথিবীর 3 নম্বর। কত বড়? 98 লক্ষ বর্গ কিলোমিটার। এটা পার্সপেক্টিভ দৃষ্টি। ইন্ডিয়া সাইজ অনুসারে ধরলে নাম্বার 7 উইকিপিডিয়া বলছে। ইন্ডিয়ার সাইজ হচ্ছে 33 লক্ষ বর্গ কিলোমিটার। মানে আপনি যদি সাইজ ধরেন ইউএসএ আর আমেরিকা, আমেরিকা হচ্ছে মানে আমেরিকা আর ইন্ডিয়া যদি ভারতবর্ষ ধরেন, তাহলে আমেরিকা হলো ভারতবর্ষের 3 গুণ বড়। 3 গুণ, তিনটে ভারতবর্ষ মিলে যে টোটাল জায়গাটা হবে সেটা হচ্ছে 50খানা স্টেট মিলে সেই জায়গাটা। এবার লোক সংখ্যাটা দেখুন। ইন্টারনেট বলছে আমেরিকার জনসংখ্যা হচ্ছে 34 কোটি। 34 কোটি। আর ভারতের জনসংখ্যা হচ্ছে 146 কোটি। তার মানে আপনি যদি ভারতের জনসংখ্যা মানে ভারতের জনসংখ্যার আমেরিকার জনসংখ্যার করেন, রেশিও করেন, ওটা হচ্ছে 1/5, রাইট? 20% আর 100%-এর গল্প। তার মানে আমি ভাববার চেষ্টা করুন, ভারতবর্ষ সেটা 3 গুণ ছোট, কিন্তু তাতে 5 গুণ বেশি, আমেরিকার থেকে 5 গুণ লোক বেশি। এবার বুঝতে পারছেন কেন বললাম যে আমেরিকা দেশটা একটা বিশাল বড় গাবদা দেশ, আর খুব কম লোকজন। ফলে ওরা অনেক এগিয়ে গেছে, ওরা অনেক এগিয়ে যাবে, আর ওরা অনেক জনসংখ্যা নিয়ে একটা বড় সমস্যা তো সারা পৃথিবীর, যেটা চায়নারও সমস্যা, ভারতেরও সমস্যা, সেটা আমেরিকাকে সহ্য করতে হয় না। যেই কারণে আমেরিকার নিয়মকানুন ভালো, রাস্তাঘাট ভীষণ ভালো। কারণ ওই ভাবুন না, একই রাস্তায় কম গাড়ি চলছে। হ্যাঁ, আপনি 34 কোটি লোক আর 146 কোটি লোক, রাইট? আর মানে অথচ সাইজটা কমিয়ে দিয়েছেন 3 ভাগের 1 ভাগ। তো ওই গল্পটা। আর একটা যেটা যেটা বলার, সেটা লোকে ভাবে মানে আমি মানে 23 বছর এই দেশে আছি, আমেরিকা নিয়ে বাজে কথা বলছি না। না, আমার মাস্টারমশাই বলতেন যেটা, সেটা আমি বিশ্বাস করি। স্বর্গীয় ছুঁচো আছে এই দেশের, খুব ভালো লোকজনের সঙ্গে মোলাকাত হয়েছে, পরিচয় পরিচয় আবার ভারতবর্ষেও দেখেছি। তাই আমি বলি বাগনানও যা, বোম্বেও তা, আমেরিকাও তা। আমেরিকার যেটা আর একটা কেন পিএইচডি করতে আসবেন তার গল্পটা বলি। সেটা হচ্ছে আমেরিকা হচ্ছে 90% রুরাল, মানে গ্রাম, 10% হচ্ছে শহর। আপনি ওই শহরের নামটা শুনেছেন, নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়ার ডালাস, হিউস্টন, হ্যাঁ, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ, এসব শুনেছেন। সান্তা বারবারা, বড় বড় নাম শুনেছেন। হ্যাঁ, কিন্তু আসল গল্প হচ্ছে আমেরিকা, যেটা বললাম, 50খানা স্টেট নিয়ে তৈরি। আমি এই স্টেটের নামগুলো পড়বো ইচ্ছে করে, যাতে কতগুলো নাম আপনি শোনেননি। এই 50টা, মানে পশ্চিমবঙ্গে যেরকম একটা স্টেট, মহারাষ্ট্র যেরকম একটা স্টেট, হ্যাঁ, অ্যালফাবেটিক্যাল লিস্ট বলছে আমেরিকার 50টা স্টেট। দেখুন কটা নাম শুনেছেন, চিনতে পারেন। আমি থাকি আরকানসাতে। অ্যালাবামা, অ্যালাস্কা, অ্যারিজোনা, আরকানসা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানেটিকাট, ডেলাওয়্যার, ফ্লোরিডা, জর্জিয়া, হাওয়াই, আইডাহো, ইলিনয়, ইন্ডিয়ানা, আইওয়া, ক্যানসাস, কেন্টাকি। আমি যেখানে এসেছিলাম 23 বছর আগে, ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে পিএইচডি স্কলারশিপ নিয়ে।
লুজিয়ানা আমার পাশের স্টেট, আরকানসা, লুজিয়ানা, টেক্সাস, আমরা বর্ডার স্টেটে থাকি। হ্যাঁ, আরকানসা আমরা যেখানে থাকি সেখান থেকে 10 মিনিটও ড্রাইভ করতে হয় না, লুজিয়ানা চলে যাব। আর 45 মিনিট থেকে 1 ঘন্টা ড্রাইভ করলে টেক্সাস। মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, এমআইটি শুনেছেন নিশ্চয়ই, মিচিগান, মিনেসোটা, মিসিসিপি, মিজোরি, ইউনিভার্সিটি অফ মিজোরি সেন্ট লুইস থেকে আমি পিএইচডি করেছি কেমিস্ট্রিতে, মন্টানা, নেব্রাস্কা, নেভাডা, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি সবাই শুনেছেন, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, এভরিবডি নোজ নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, অরেগন, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড, সাউথ ক্যারোলিনা, সাউথ ডাকোটা, টেনাসি, টেক্সাস, ইউটা, ভারমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকনসিন, ওয়াইওমিং। ইন্টারনেট থেকে পাওয়া একটা লিস্ট, আমি এটা পড়লাম এটা বোঝানোর জন্য যে আমেরিকা যে গল্পটা আমি এখানে আসার আগে জানতাম, আর আমি এখানে 23 বছর থেকে 23 ছাড়িয়ে 24 বছরের দিকে যাচ্ছি, যেটা জেনেছি সেই গল্পটা দিয়েই বলছি যে আপনার বাড়িতে কেউ যদি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, প্লিজ প্লিজ তাদের এই ভিডিওটা দেখতে বলুন। কেন আমেরিকাতে সে পিএইচডি করতে আসবে? নাম্বার ওয়ান, আমেরিকা ভীষণ বিজনেস মাইন্ডেড। আমার ইউনিভার্সিটির গল্পটাই বলি। ইউনিভার্সিটি অফ কেন্টাকিতে কেমিস্ট্রি ক্লাসে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের থেকে ওরা ভীষণ খরচ নেয়, মানে সেমিস্টারে, মানে প্রতি 16 উইক বা 18 উইকস পিছু $15,000 করে স্টুডেন্টদের দিতে হয়। অথচ ক্লাস সাইড হচ্ছে 240-250 জন, গ্যালারি ক্লাস, প্রফেসর আসবে, প্রফেসর লেকচার দেবে, প্রফেসর বেরিয়ে যাবে। এবার তাদের খাতা দেখা বলুন, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার বলুন, কেমিস্ট্রিতে পরীক্ষার হলে গার্ড দেওয়ার বলুন, কারা করবে? এবার ইউনিভার্সিটি ওই কস্টটা কমানোর জন্য ওরা করে কি, আমাদের মতো যারা ভারতবর্ষে আছে বা বা চায়না থেকে যারা আসছে বা পৃথিবীর বাইরে, এখানে পড়াশোনা করার লোক নেই, ওরা তাদেরকে চিপ লেবার হিসেবে রিক্রুট করে। আমাদের একটা সপ্তাহে 20 ঘন্টা করে কাজ করতে হয়, হ্যাঁ, স্কলারশিপের পেছনে যেটা থাকে, আর একটা বি গ্রেড অ্যাভারেজ মেনটেন করতে হয়, না হলে আমাদের পয়সা ফেরত দিতে হবে। তো আমরা করি কি, ওই খাতা দেখি, ছেলেদের এই করি, হ্যাঁ, পড়াশোনা তাদের সাহায্য করি, যেটা প্রফেসররা করবে না। 240টা স্টুডেন্ট কি করে সে মাথায় নেবে? তার বিনিময়ে আমাদের, আমি কথা বলছি, এখন তো স্কলারশিপ অনেক বেড়ে গেছে, আমি স্কলারশিপ নিয়ে এসেছিলাম, $1210 করে মাসে দিত। হ্যাঁ, প্রতি মাসে $1210 করে দিত, ট্যাক্স দিতে হতো, কিন্তু ওটা আমাদের ছিল স্কলারশিপ অ্যামাউন্ট। আর আমাদের টিউশনটা ছিল কমপ্লিটলি ফ্রি, মেডিকেল ইন্স্যুরেন্স কমপ্লিটলি ফ্রি। মেডিকেল ইন্স্যুরেন্সটা বিশাল কিছু নয়, বাট ইটস বেটার দ্যান নাথিং। এবার ভেবে দেখুন, ওই 6 বছর স্কলারশিপে আমি যদি পড়াশোনা করে বি গ্রেডটা মেনটেন করতে পারি, আমার বাই প্রোডাক্ট হয়ে গেল পিএইচডি। আমাকে পিএইচডিতে একটা পয়সাও দিতে হলো না। আর আমি পার্সোনালি পরে কথা বলবো, কোনো একটা ভিডিওতে কথা বলবো, ওই $1200 থেকে আমি কিন্তু বাবার মার থেকে একটি টাকাও নিয়ে আসিনি, আমি ধার নিয়েছিলাম। সে গল্প বলবো আমার যারা সিনিয়র তাদেরকে সম্মান জানানোর জন্য আর কি, ওরা না থাকলে আমার এই দেশে আসা হতো না। আমি কিন্তু ওই স্কলারশিপে টাকা বাঁচিয়ে 2 বছরের মধ্যে সমস্ত টাকা ফেরত দিয়ে দিয়েছি। যে আমার প্লেন ভাড়া দিয়েছিল তার পয়সা ফেরত দিয়েছি, এখানে আসার জন্য যে পয়সা দিয়েছিল আমার সিনিয়র প্রদীপ দা, প্রদীপ মুন্সি, সুরজিৎ দা, নিলয়, অসীম, মানে আমার ব্যাচের নিলয় হবে আইআইটি বোম্বে থেকে, তারপরে আমার মহারাষ্ট্রিয়ার কৈলাস মোগারে, সাউথ ইন্ডিয়ান মহেশ পাট্টাবি রমন, এখন এখানে ফ্যাকাল্টি, এরা প্রদীপ দা, সুরজিৎ দা, অসীম, নিলয়, কৈলাস আর মহেশ, 6 জনের থেকে আমি পয়সা ধার নিয়েছিলাম। হ্যাঁ, ওই বিভিন্ন খাতে আর কি, মানে প্লেনে টিকিট ভাড়া করা বা অ্যাপ্লিকেশন করা, ওই সব খরচ দিয়ে তারপরে আমি এই দেশে এসেছিলাম ফুল স্কলারশিপ নিয়ে। তো 2 বছরে ফেরতও দিয়ে দিয়েছিলাম। তাহলে আপনি যে আসবে সে কিন্তু ওই স্কলারশিপের পয়সা বাঁচিয়ে ফেরত দিয়ে দিতে পারবে, কারণ ডলারের সঙ্গে টাকার ডিফারেন্সটা কিন্তু থাকবে। এবারে গল্পটা হলো এই দেশে 12 ক্লাস পর্যন্ত হয়তো ততটা বেশি লাগে না, কিন্তু পিএইচডি করতে গেলে আপনার লাগবে 16 ইয়ার্স অফ এডুকেশন। হ্যাঁ, যে কারণে আমি, যেহেতু আমার অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স ছিল, আর তখন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি ব্যাচেলার্স প্রোগ্রাম ছিল 3 বছরের, বিএসসি কেমিস্ট্রি অনার্স। হ্যাঁ, ফলে আমাকে মাস্টার্সটা করতে হয়েছে, কারণ 12, 3, 15 আর 16, 17, তো আমি 16 ইয়ার্স এডুকেশন হলেই পিএইচডির জন্য কোয়ালিফাইড, কিন্তু আমাকে করতে হয়েছিল আরও 1 বছর, কারণ কেউ মাস্টার্স তো আর ফার্স্ট ইয়ার করে কেউ ছেড়ে দেবে না, কিন্তু টেকনিক্যালি আসা যায় ফার্স্ট ইয়ার করে। কিন্তু যে আপনার যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি 4 বছরের হয়, বা ব্যাচেলার্স ডিগ্রিটা যেটা আপনি করছেন সেটা যদি তাদের যদি 4 বছরের হয়, তাহলে তাদের মাস্টার্স করার তো দরকার নেই, 12, 4, 16 হয়ে গেল, তো এই দেশে স্কলারশিপের জন্য যোগ্য হয়ে গেল। এবারে যে গল্পটা বলছি, 50 স্টেটের নামটা ইচ্ছে করেই বললাম,
50টা সেটা ধরুন টপ যেটা 10 তাতে গেলেন না, কি দরকার নিউ জার্সি ম্যাসাচুসেটস নিয়ে মাথা ঘামানো, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ওইসব নিয়ে মাথা ঘামানো, নিচের দিকে স্টেট তো আছে। এই যেমন কেন্টাকিতে আমি এসেছিলাম, অতটা ডিম্যান্ড নেই, হ্যাঁ, আরকানসা ভীষণ নিচের দিকে স্টেট, লুইজিয়ানা নিচের দিকে স্টেট, এদেরও কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি আছে। আর এদের ব্যাচেলার্সের পড়ানোর এত খরচ, মানে আমার তো মাথার চুল যে কটা আছে সেটাও উঠে যাবে, গায়ের লোমও উঠে যাবে। হ্যাঁ, আমার 3টে বাচ্চার কলেজে টিউশন পড়তে গেলে অ্যাটলিস্ট $250,000, হ্যাঁ, পার চিলড্রেন, 4 বছরে যেটা লাগবে, খাওয়া দাওয়া আর পড়াশোনা, ডিসেন্ট ইউনিভার্সিটি বলছি এটা পড়াতে। কিন্তু তারপরে যেই ব্যাচেলার্স পর্যন্ত, মানে ব্যাচেলার্সের 4 বছর পুরো রক্ত নিংড়ে নেওয়ার টিউশন, মানে যারা ফ্যাকাল্টি তারা এখনও তাদের স্টুডেন্ট লোন ভরছে, হ্যাঁ, যেটা নিয়ে এই দেশে একটা পলিটিক্সে বড় গল্প আর কি। প্রফেসর হয়ে গেছে, এখনও তার স্টুডেন্ট লোন এখনও তার শোধ হয়নি। তো আমি চাই না আমার বাচ্চাদের স্টুডেন্ট লোনটা থাকুক, সেই জন্যই বলছি দেশে ব্যাচেলার্স পর্যন্ত করুক, হ্যাঁ, ইভেন মাস্টার্সও করুক যদি 16 বছর না হয়, তারপরে টুক করে এখানে চলে আসুন। ওই সস্তার 20 ঘন্টা করে কাজ করবেন, হ্যাঁ মানছি 20 ঘন্টা সবসময় নয়, কোনো কোনো সপ্তাহে 25 ঘন্টা 30 ঘন্টা করতে হবে, 20 ঘন্টা বলবে, 25 ঘন্টা আপনাকে খাতা দেখতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কিন্তু বিনিময়ে আপনি প্রতি মাসে স্কলারশিপটাও পাবেন। ইটস নট দ্যাট ব্যাড, চালিয়ে নেওয়া যায় কিন্তু স্যার। হ্যাঁ, আমি তো চালিয়ে নিয়েছি, ইনফ্যাক্ট, হ্যাঁ আমি চালিয়েও নিয়েছি, পয়সা শোধও করে দিয়েছি, কারো পয়সা মারিনি, হ্যাঁ, যারা দিয়েছিল মানে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, ওদের পয়সা শোধ করে দিয়েছি, কিন্তু ওদের যে অবদান আমার জীবনে সেটা তো কোনোদিন শোধ করতে পারবো না। যেই কারণে এই ভিডিওটা তৈরি করছি, এটা বলতে পারেন আমার এক ধরনের পে ব্যাক, যারা আমার মতো আর কি, হ্যাঁ, বড়লোক বাড়িতে জন্মাননি তাদের জন্য বলছি যে ভাই মানে চলে এসো, আমেরিকাতে বড় বড় ইউনিভার্সিটি আছে, এদের পড়াশোনা করার লোক নেই, ব্যাচেলার্সে অত পয়সা লাগে বলে, এদের সিস্টেমটাই তো অদ্ভুত। হ্যাঁ, এই ধরুন স্কুলে যখন আমার পেটের দেয় খুব, মানে স্কুলে সকাল মানে 8টা থেকে দুপুর 3টে পর্যন্ত কাজ করলে দেয় $85, আমি সেটাও করেছি, সে গল্প বলবো কোনোদিন। হ্যাঁ, যখন দরকার হয় পার্ট টাইম সারাদিন, হ্যাঁ, অথচ আমার বাড়িতে যে প্লাম্বিংয়ের কাজ করে তার ঘন্টা পিছু লাইসেন্স নাম্বার $90 পার আওয়ার। আমি সকাল 8টায় গিয়ে 3টে পর্যন্ত একটা প্রাইমারি স্কুলে কাজ করে, মানে যে মাস্টাররা আসে না তাদের প্রক্সি দিয়ে সারা দিনে পাচ্ছি $85, তাতেও আমাকে ট্যাক্স দিতে হয়। আর আমার যে প্লাম্বার, যে কলের মিস্ত্রি, যে ইলেকট্রিশিয়ান, ওদের লাইসেন্স হচ্ছে $90 পার আওয়ার। তাহলে পড়াশোনাটা করবে কে? কেউ করতে চায় না। ফলে এই দেশে হায়ার এডুকেশন একটা বিশাল ল্যাগ আছে। হ্যাঁ, বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য এদের ডোমেস্টিক স্টুডেন্ট নেই। আর ওই চিপ লেবার যেহেতু বড় ইউনিভার্সিটিগুলো দরকার খরচটা কম রাখার জন্য, প্রফিটটা বেশি রাখার জন্য, কারণ এখানে স্টুডেন্টকে এরা অলমোস্ট কনজিউমার বা ক্লায়েন্ট বানিয়ে দিয়েছে। সমালোচনা করে লাভ নেই, ওখান থেকে বাঙালি হিসাবে, ভারতীয় হিসাবে যদি আমরা সুযোগটা নিতে পারি, দোষ কোথায়? প্লাস এই দেশের ফেসিলিটিস কিন্তু অসাধারণ, সেটা মানে আপনি মানে আমি তো আইআইটি বোম্বেতে কাজ করেছি, আমার রিসার্চে কেমিক্যালস আসতো, তারপরে ওই বোম্বে কাস্টমসে ধরে পড়ে যেত। আর এখানে আমি সকালবেলা অর্ডার করছি, পরের দিন সকালবেলা কেমিডি এজেন্ট এসে গেল, মানে রিসার্চ করেও মজা আছে। এনে আমার 24 ঘন্টা, মানে বড় 6 মেগা যে না আমার যখন তখন নিচ্ছি, আমার কোনো অপারেটরের দরকার নেই। মানে ইনস্ট্রুমেন্ট আর ফেসিলিটি, মানে ছোট ছোট স্টেট, পেছনের দিকে স্টেট ধরুন, তো আপনি প্রথম 10টা স্টেট যদি বাদও দিয়ে দেন, প্রথম 10টা কেন, আপনি প্রথম 25টা স্টেটও যদি বাদ দিয়ে দেন, পরের 25টা স্টেটের ভালো ইউনিভার্সিটিতে গেলেও স্কলারশিপের থলি নিয়ে বসে আছে, শুধু আপনাকে আসতে হবে। এবার কিভাবে আসবেন? 3টে জিনিস লাগবে, শর্টে বলি, এটা নিয়ে বড়ে একটা বই লেখার ইচ্ছা আছে বা ভালো করে বড় করে বলার ইচ্ছা আছে, শর্টে বলি, অনেক সময় লাগবে না হলে। 3টে জিনিস লাগবে এই দেশে আসতে গেলে। একটা হচ্ছে জিআরই স্কোর, হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে জিপিএ, আর নাম্বার 3 হচ্ছে রেকমেন্ডেশন লেটার। এবার গল্পগুলো বলি, কারণ আমি তো ফ্যাকাল্টি ছিলাম, আমি উল্টো দিকটাও জানি আর কি, ফ্যাকাল্টি সাইড থেকে বলছি। এবার আমি বলছি কোনটার পেছনে কতটা সময় দেবেন আর কীভাবে সময় দেবেন। দেখুন, আপনি যদি জানেন যে আমি আপনাকে বাজে রেকমেন্ডেশন দেবো, আপনি কি আমার থেকে রেকমেন্ডেশনটা নেবেন? ইনফ্যাক্ট আমি এই দেশে এসেছি একটা নামকাওয়াস্তে রেকমেন্ডেশন নিয়ে, হ্যাঁ, কারণ আমার রেকমেন্ডেশন জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো অ্যাপ্লিকেশন মেটেরিয়ালসে ভরার দরকার ছিল তখনও, কারণ তখন 23 বছর আগে আইআইটি বোম্বের একটা ছিল, আমরা কাউন্টার ভিসা পেতাম, একটা এই ছিল, স্ট্যাটাস ছিল। তো আমাকে রেকমেন্ডেশন দিয়েছিলেন আমার বাগনান কলেজের অধ্যাপক বিএম বংশীবাবু। উনি একটা নীল কালির পেন দিয়ে একটা খাতায় হাতে লিখে আমাকে রেকমেন্ডেশন দিয়েছিলেন। আমি তাও আসতে পেরেছি। তার কারণটা হচ্ছে রেকমেন্ডেশন কে দিচ্ছে সেটা বড় কথা নয়, কি লিখছে সেটা বড় কথা। আর রেকমেন্ডেশন আমরা ধরেই নিই যে আপনি তার থেকেই রেকমেন্ডেশনটা নিয়েছেন যে আপনাকে ভালো রেকমেন্ডেশন দেবেন। তাই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে রেকমেন্ডেশনের ভ্যালু হচ্ছে 3 নম্বরে।
যেটা আমরা ভুল বুঝি সবসময় ও বড় কারো কাছ থেকে রেকমেন্ডেশন নিতে হবে। না না, আপনার কলেজের মানে যদি মানে প্রিন্সিপাল যদি আপনাকে এক প্যারাগ্রাফে দেন ভার্সেস আপনার যে মাস্টার মানে অধ্যাপক আর কি কেমিস্ট্রি অধ্যাপক বংশীবাবু আমাকে যেমন পুরো পাতা জুড়ে হাতে লিখিয়ে আমার সম্পর্কে ভালো ভালো কথা লিখেছিলেন আমার দোষগুলোকে কাভার করে। হ্যাঁ হ্যাঁ, তাই যাই হোক, তো আমি চিরকৃতজ্ঞ। তো কিন্তু উনি মানে কতদিন ধরে সে আপনাকে চেনে সেটা খুব গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমার যে ব্যাচমেট এমআইটিতে পিএইচডি করলো, এমআইটিতে ও শ্রকের ল্যাবে গেল, শ্রক ও যখন পিএইচডিতে, অমৃতাংশু যখন পিএইচডি করছে, বিহারি বাবু বলতাম ছোট্টু, তো ও যখন পিএইচডি করছে তখন ওর অ্যাডভাইজার নোবেল পায়। মানে আপনি যখন বেরোচ্ছেন পিএইচডি থেকে আপনি নোবেল লারিয়েটের ল্যাব থেকে বেরোচ্ছেন, ইটস ডিফারেন্ট থিং। কিন্তু অমৃতাংশু, বিনয়ের সঙ্গে বলছি, কেমিস্ট্রি ধরলে অমৃতাংশু কিন্তু আমাদের মধ্যে এক নম্বরে ছিল না। আমি ছোট করতে চাই না, অমৃতাংশু হচ্ছে অনেক বড় বিজনেসম্যান। ও করতো কি, ব্যাচেলার্সের ফার্স্ট ইয়ার থেকে ও আইআইটি বোম্বের একজন ফ্যাকাল্টির কাছে প্রতি সামারে আসতো, জিআরইর পড়াশোনা করতো। আর ফলে ওই ফ্যাকাল্টি যখন ওকে মাস্টার্সের পরে রেকমেন্ডেশন দিতে গেল তখন সে প্রথমেই লিখবে যে আমি এই ছেলেটাকে 5 বছর ধরে চিনি। বিঙ্গো, রাইট? আপনি যে আর কাছ থেকে রেকমেন্ডেশন নিতে চাইবেন তাকে যেন অনেক দিন ধরে চিনেন আর তার ক্লাসে যেন ভালো পারফরমেন্স করেন। মানে আমার মতো করবেন না, ওই প্রফেসরদের সঙ্গে বিবাদ করবেন না, পেছনে লাগবেন না। হ্যাঁ, এটা ভালো রেকমেন্ডেশনের দরকার আছে, কারণ ওটা নাম্বার থ্রি সলিড পিলার আপনার চাই। নাম্বার 2, কেউ যদি বলে থাকে যে প্রত্যেকটা মানে জিপিএ ডাজন্ট ম্যাটার, বাজে কথা বলছে। জিপিএ স্পাইক জিনিসটা, হয়তো আপনি একটা সেমিস্টারে খুব বাজে রেজাল্ট করেছেন, পরের সেমিস্টারে আবার ভালো রেজাল্ট করেছেন, আপনি মেকআপ দিয়ে দিলেন, কিন্তু আপনি একটা স্ট্যাটাস হারালেন, সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট হিসাবে রিলায়েবল নয়। কারণ পিএইচডি তো একটা লং টার্ম প্রজেক্ট, আপনাকে 4 বছর বা 5 বছর বা 6 বছর, আমি এসেছিলাম 6 বছরের স্কলারশিপ নিয়ে, তখন 6 বছরের স্কলারশিপ দিত, এখন 5 বছর বা 4 বছর দেয় হয়তো, আমি জানি না ঠিক, বাট আমার মনে হয় 5 বছরের স্কলারশিপ, আমেরিকান স্কলারশিপগুলো হয় উইথ কন্ডিশন অফকোর্স। তো তাতে হতো কি, ওরা দেখতে চায় যে আপনি লং টার্মে প্রজেক্টে আপনি কতটা ভালো করেছেন। আপনি যখন 4 বছরের একটা ব্যাচেলার্স করছেন বা 4 বছরের একটা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম করছেন, আর আপনার জিপিএ যখন খুব একটা ফ্ল্যাকচুয়েট করছে না, একটা সেমিস্টার এদিক ওদিক একটা ক্লাস ক্লাস হতেই পারে, কিন্তু একটা স্টেডি জিপিএ যেটা বলবে যে আপনি রিলায়েবল। তো কাউকে যদি বলে থাকে জিপিএ ডাজন্ট ম্যাটার, না বস, জিপিএ ডাজ ম্যাটার। হ্যাঁ, তাই যতদিন পর্যন্ত অ্যাপ্লাই করছেন ততদিন চেষ্টা করবেন আপনার ট্রান্সক্রিপ্টটাকে নোংরা না করার। হ্যাঁ, পড়াশোনা ঠিক ততটাই করুন যেটা করলে মোটামুটি রয়ে যাবে। মানে একটা জিপিএ বিশাল কিছু হতে হবে স্টার্ট নয়, জিপিএ যেন একটা অ্যাকসেপ্টেবল হয়। হ্যাঁ, জিপিএ যেন একটা ফার্স্ট ক্লাস করছে যেটা মার্কস ধরুন সেটা ধরে রাখতে পারলেই হবে। মানে বিশাল কিছু জিপিএ হওয়া দরকার নেই, কিন্তু খারাপ হলেও কিন্তু সেটা ঝাড় খেতে পারে। মানে আমি অ্যাডমিশন হয়তো পেয়ে যাবেন, কিন্তু অ্যাডমিশনটা তো বলছি না, আমি বলছি স্কলারশিপ। আমি বলছি আমার মতো ছেলেদের কথা, যাদের ট্যাঁকের জোর নেই, যারা এই দেশে স্কলারশিপ না হলে আসতে পারবে না, তাদের জন্য বলছি যে আপনাকে ফুলি পেড স্কলারশিপ পেতে হবে, যাতে আপনার মেডিকেল ইন্স্যুরেন্সটা পুরো কভার হবে। হ্যাঁ, পুরো টিউশনের একটি পয়সাও দিতে হবে না, প্লাস উল্টে আপনি প্রতি মাসে যা হোক কিছু পয়সা পাবেন, $1,400 হোক, $1,500 হোক, $1,800 হোক, স্ট্রিম ধরে ধরে। ইঞ্জিনিয়ারিংয়ে একটু পয়সা বেশি, এখন তো অনেক পয়সা বেশি হয়ে গেছে স্কলারশিপের মাসে। হ্যাঁ, সেটা আপনি পাবেন। সো নাম্বার 3 হলো রেকমেন্ডেশন, নাম্বার 2 হলো জিপিএ, নাম্বার 1 হিয়ার ইউ গো স্যার, জিআরই স্কোর। কারণ জিআরই ওই এমনই একটা এক্সাম যেটা আমেরিকা বসেও যে দিচ্ছে একই পরীক্ষা, ভারতে বসেও বোম্বে সেন্টারে একই পরীক্ষা দিচ্ছে, চায়নাতে বসেও একই পরীক্ষা দিচ্ছে। ফলে ওইখানে দুধ আর জলটা বস আলাদা হয়ে যাবে। মানে আপনার যদি জিপিএ খুব খারাপ হয়, মানে জিপিএ চলে বল গোছের, আর রেকমেন্ডেশন যদি মোটামুটিও হয়, কিন্তু জিআরই যদি এক্সেলেন্ট হয়, আপনি কোথাও না কোথাও স্কলারশিপ পাবেন। কারণ জিপিএ যেটা মানে জিআরই যেটা দেবে সেটা হচ্ছে পার্সেন্ট নয়। কিন্তু ধরুন প্রশ্ন ভীষণ কঠিন হয়েছে, খুব ভালো হয়েছে, প্রশ্ন সহজ হলে বলেন বাস, প্রশ্ন কঠিন হয়েছে মানে আপনি যদি একটা প্রশ্ন অন্যদের থেকে বেশি ঠিক করেন, ওই 1%টা আপনার পার্সেন্টাইল হয়তো 3% বা 4% বাড়িয়ে দেবে, রাইট? তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আপনি যেন ভালো করে প্রস্তুতিটা নিতে পারেন, আর পরীক্ষাটা যেন ভীষণ ভীষণ কঠিন হয়, তাতে আপনার পার্সেন্টাইলও অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, কারণ এফর্ট ম্যাটার্স। আমি বলি কতটা চিনি দেবে, তারপরে যতটা চিনি দেবে ততটা চা মিষ্টি হবে, পরিষ্কার কথা ভাই। হ্যাঁ, বা শরবত মিষ্টি হবে। সুইটনেস ডিপেন্ডস অন সুগার, আপনি কতটা খাচ্ছেন। তাই জিআরইর জন্য কোনো ফাঁকিবাজি করা যাবে না। এবার জিআরইর বাঁশটা হচ্ছে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে, যেখানে স্কলারশিপ পাওয়াটা অনেক সহজ, আমাদের আবার ভার্বালের জ্ঞানটা একটু কম। হ্যাঁ, আমি বাংলা মিডিয়ামে পড়েছি, যে কারো যদি ইংরেজি মিডিয়ামে পড়ে থাকেন তাহলে সে তো অনেকটা এগিয়েই গেছেন।
এখন তো দেশে শুনেছি ক্লাস মানে অনেক, আমাদের যেমন ক্লাস 6-এ এবিসিডি শেখাতো, আমরা সেখান থেকে এসেছি, হ্যাঁ। এখন শুনেছি অনেক নিচু ক্লাসে এবিসিডি শেখায়, খুব ভালো। ওটা যত তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে তত ভালো। কিন্তু ওই শব্দগুলো যেগুলো, যে ভোকাবুলারি বা ভার্বাল যেগুলো জিআরির জন্য লাগবে, সেটা আপনি সায়েন্স টেক্সটে তো বাপের জন্মে পড়বেন না। মানে আমার কেমিস্ট্রি, আমি যখন ক্লাসে যাই, আই হ্যাভ অ্যাবসলিউটলি জিরো প্রবলেম, আমার কোনো সমস্যা হয় না ক্লাসে কেমিস্ট্রি পড়াতে আমেরিকানদের। কিন্তু আমেরিকানরা যখন আমার সঙ্গে সোশ্যাল লেভেলে কন্ট্যাক্ট করে, মুভি নিয়ে কথাবার্তা বলে, আই এম লস্ট, কমপ্লিট লস্ট, রাইট? তো ওইটাকে কি করে মেকআপ দিয়ে কি করে ভালো সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য করবেন? দৌড়ে গিয়ে বাজার থেকে একটা ব্যারনের, হ্যাঁ, জিআরির বই কিনে নিন। তাতে দেখবেন একটা 3500 মাস্টার্স লিস্ট আছে, যে শব্দগুলো আপনি বাপের জন্মে কোনোদিন আর ব্যবহার করবেন না, কিন্তু ওই শব্দগুলো জানলে আপনার জিআরই স্কোর আলটিমেট বেটার হবে। কারণ আপনি যখনই সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন, আপনার কোয়ান্ট আর অ্যানালিটিক্যাল তো অসাধারণ হবে, কিন্তু আপনি ঝাড় খাবেন ভার্বালে। আবার যারা হিউম্যানিটিসে আসছে, তাদের ভার্বালটা ভালো হবে, তারা ঝাড় খাবে কোয়ান্ট আর অ্যানালিটিক্যাল। মানে জিআরই হচ্ছে একটা ইকুয়ালাইজার। ফলে আপনি যদি সায়েন্সে থেকে, হ্যাঁ, সায়েন্সে বেসিক সায়েন্স বলুন, হার্ড সায়েন্স বলুন, বা অ্যাপ্লাইড সায়েন্স বলুন, বা ইঞ্জিনিয়ারিংয়ে বলুন, আপনি যদি ফুল স্কলারশিপ মারতে চান, তাহলে কিন্তু আপনাকে ওই 3500 শব্দটি মুখস্থ করতে হইব। ওটা হতেই হবে আপনাকে। অমৃতাংশুও ওটা করেছে। অমৃতাংশু করতো কি, কলেজে বিএসসি ফার্স্ট ইয়ার থেকে যখন ও আইআইটিতে আসতো সামার প্রজেক্ট করতে, ওই জিআরই বইয়ে শব্দ ধরে গাঁথাতো। ওই প্ল্যানিংটা দেখুন, ও 4 বছর ধরে প্রিপারেশনটা নিয়েছে, যে কারণে আমাদের ব্যাচে সব থেকে স্ট্রং কেমিস্ট্রিতে না হয়েও, দ্য বেস্ট স্টুডেন্ট না হয়েও, অমৃতাংশু ল্যান্ডেড অন এমআইটি। অ্যান্ড হি ডিড কমপ্লিট। সবাই বলতো ও ছোট্টু আমি এতে এমআইটিতে থাকতে পারবে না। ছোট্টু কি করেছেন জানেন? বুদ্ধিমানের কাজ করেছে। পিএইচডি যেদিন শেষ হয়েছে তার পরের দিন ইন্টেলে কাজ নিয়েছে। কারণ বড় বড় কোম্পানি এমআইটি গ্র্যাজুয়েটদের ভাড়া করে ওদের স্টক ফুল পোর্টফোলিও মানে এদের দেখানোর জন্য, রাইট? ও ছোট্টু কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করে কেমিস্ট্রি থেকে বেরিয়ে এখন ইন্টেলে রিসার্চের কাজ করে। কারণ ও তো ম্যানেজমেন্টের লোক, ছোটু আসলে ম্যানেজমেন্টের লোক। হি ইজ গুড প্ল্যান। তো আমি যেটা বলার চেষ্টা করছি, আমাকে যেটা কেউ বলেনি, আমি তো রাস্তায় ঘুরে ঘুরে এখানে ওখানে করে বড় মানে পড়াশোনা করেছি, সেই হিসাবে মানে পড়াশোনার সাজেশন, হ্যাঁ, খারাপ নয় সেটা। ধরুন বাংলার কলেজে তখন পড়তাম, প্রদীপ দা এসে বললো, হেই তুমি বোম্বেতে চলে এসো। হ্যাঁ, প্রদীপ দা এখন প্রদীপ মুন্সি, ডক্টর প্রদীপ মুন্সি, আমার জীবনে ওনার প্রভাব অসাধারণ। আমার কলেজ সিনিয়র সুরজিৎ গলই। মানে আমি যে পড়াশোনা করি আমার লজ্জা লাগে, হ্যাঁ। সুরজিৎ দা এত ভালো স্টুডেন্ট, হ্যাঁ, কেমিস্ট্রি অনার্সে আমার সিনিয়র ছিল। সুরজিৎ দা, প্রদীপ দা, ওদের তো কথা হবে না, মানে আমার দুর্দান্ত স্টুডেন্ট, হ্যাঁ। তো প্রদীপ দা তখন আইআইটি বোম্বেতে পিএইচডি করলো, তো বাগনান কলেজে তখন আমি গেছি, হ্যাঁ। তো গল্প পরে বলবো, বাদ দাও, অন্য অন্য দিকে চলে যাচ্ছি। গল্পেতে ফিরে আসি। তো প্রদীপ আমাকে বলেছিল তুমি চলে আসো, এখানে কোনো ব্যাপার নয়। তারপরে অ্যাডমিশন টেস্ট দিলাম, ভগবান ভদ্রলোকের আশীর্বাদে পেয়েও গেলাম, অ্যান্ড ইটস ইজিয়ার। কিন্তু আমি যেভাবে ঘুরেছি এখানে ওখানে, আমাকে ভুলভাল পথে প্রচুর দিন পড়াশোনা করেছি, সেইগুলো যাতে কেউ না করে সেই জন্যই ভিডিওটা বানানো। যে আপনার 3টে জিনিস, 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে রেকমেন্ডেশন লেটার, ভালো সম্পর্ক রাখুন, দীর্ঘদিনের সম্পর্ক রাখুন। 2 নম্বর হচ্ছে জিপিএ, কারণ ওটা বলবে যে আপনাকে আপনি একটা রিলায়েবল। 4 বছর ধরে আপনি যদি জিপিএটা মেনটেন করেন, ইউ আর আ রিলায়েবল স্টুডেন্ট, তাহলে আপনি 4 বছর বা 5 বছরে পিএইচডি স্কলারশিপ একটা রিলায়েবল রিসার্চ আপনাকে করতে পারবেন। আর নাম্বার 1 হচ্ছে জিআরই, ওটার জন্য ফাটিয়ে দিতে হবে বস। তো যেই দিন উচ্চ মাধ্যমিক পাস করবে, হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে 2টো কাজ করুন। আপনি যদি ঘুষ না দিতে চান, তাহলে পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা করে দিন, তাহলে অনেকটা সময় পাবে। কারণ জিআরই পরীক্ষা দেওয়ার জন্য তো একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। আর তারপরে যদি 4 বছরের প্রোগ্রাম হয় তাহলে তো ভালোই কথা, 4 বছরে 4th ইয়ারে গিয়ে অ্যাপ্লাই করবে। আর জিআরই ভ্যালিড থাকে 5 বছর। আর সাথে সাথে কলেজ স্ট্রিটে গিয়ে একটা ব্যারন্স জিআরই বইটা কিনে নিন। জানি ওই বইটা 3 বছর পরে পুরানো হয়ে যাবে, কিন্তু ফান্ডামেন্টাল জিনিসগুলো চেঞ্জ হয় না। ফান্ডামেন্টাল কেমিস্ট্রি বা ম্যাথ বা ফিজিক্স চেঞ্জ হয়েছে? হ্যাঁ, আমরা তো করে খাচ্ছি পুরনো বিদ্যে ভাঙিয়ে, রাইট, এত বছর পরেও। ইনফ্যাক্ট আমি লাস্ট ফিজিক্সে ক্লাস নিয়েছি 1999, আর 2015-তে গিয়ে আমি ফিজিক্স পড়ালাম। আমার পড়ানো উচিত নয়, বাট ছোট্ট ইউনিভার্সিটি, ওরা বলে দিল নোবডি কেয়ার্স। আই এম নট সাপোজ, আমি ফিজিক্স পড়ানো উচিত নয়, আমার ডিগ্রি তো কেমিস্ট্রিতে, ইউ হ্যাভ পিএইচডি, নোবডি কেয়ার্স, গো। তো লজ্জার কথা কি বলবো, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি ফিজিক্স পড়েছি, তো ফলে আমাদের কিছু বিদ্যা ছিল। এত বছর পরে আমি ফিজিক্সে পড়ালাম, শুধু তাই নয়, আমার ফিজিক্সে স্টুডেন্ট ইভ্যালুয়েশন কেমিস্ট্রি থেকে বেশি, কি লজ্জা। তো যাই হোক, সেটা বলছি, ওই জিআরইর বইটা যদি 3 বছর পুরানো হয়ে যায়, কিচ্ছু যায় আসবে না। তারপরে জিআরই পরীক্ষা দেওয়ার 6 মাস আগে নতুন বই কিনে ফেলবেন, সেইটা পড়ে তখন রিভিশন দেবেন। কিন্তু ভার্বালটাতে সময় লাগবে বস।
বিশেষ করে যারা সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে। আর ভার্বালটাই যদি ভালো করতে পারেন আপনার পার্সেন্টাইল এত ভালো হয়ে যাবে। ইনডাইরেক্ট ভার্বাল যদি ডাইরেক্ট নাও থাকে, ওই শব্দগুলোকে ঘষে মেজে একটা জিনিস তৈরি হবে যেটা আপনাকে কম্প্রিহেনশন বলুন বা রাইটিং বলুন বা কথাবার্তা বলুন বা টোয়েফল বলুন, ইজ জাস্ট ওই চায়ের প্যানকে মাজার মতো, যত ঘষবেন তত চকচকে হবে। হ্যাঁ, ওভার প্রিপারেশন বলে কিছু হয় না বস। হ্যাঁ, আপনি যত প্রিপেয়ার করবেন তত তত ভালো, তত ভালো। সেই কারণেই বলছি, তা আপনি যদি 1, 2 আর 3 এই যদি ঠিক রাখতে পারেন, তাহলে এই দেশে এসে পিএইচডি প্লিজ, সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ে যারা আসেন বাঙালির ছেলে, আসুন পিএইচডি করুন। কারণ এখানের যা হাল, পড়াশোনার যা হাল, আর জানেন তো এখন রিডিং আমেরিকানদের ভীষণ নিম্নগামী। আমি অবাক নয়, আমি তো 23 বছর ধরে দেখছি একাডেমিয়া, এটা চলতেই থাকবে। আগামী 25 বছর আমি লিখে দিতে পারি এদের পিএইচডিতে স্কুলগুলো স্কলারশিপ নিতে করবে। এই যে 50টা স্টেট বলছি, মানে নিচের দিকে ধরুন, আপনি যদি নিচের দিকে 20টা স্টেটেও যদি অ্যাপ্লাই করুন, রাইট? আমার কেনটাকি তো বটম 20 স্টেট, যেখানে আমি এসেছিলাম স্কলারশিপ নিয়ে, তখন জানতাম না, হ্যাঁ, না জেনেই হয়ে গেছে। ইউনিভার্সিটি অফ কেনটাকি, আমি তো ভালো করে ইংরাজিও বলতে পারি না, স্কলারশিপ দিয়ে দিয়েছিল আইআইটি বোম্বে থেকে। একটু কপাল ভালো ছিল। বা মিজোরি বলুন বা আরকানসা বলুন, হ্যাঁ, যেখানে কাজ করি থাকি, এগুলো তো নিচের দিকে স্টেট একাডেমিক্যালি, কিন্তু এতে ভালো ভালো স্কুল আছে, বিশাল ফেসিলিটি, স্কলারশিপের থলি নিয়ে বসে আছে, কিন্তু পড়াশোনা করার লোক নেই। তো ওইগুলো টার্গেট করুন না। আর একটা কথা যেটা বলার, যেটা আমেরিকাতে বেশি বয়সে, আমি এখন বেশি বয়সে সিং ভেঙে বাছুরের দলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে ইউটিউবে চেষ্টা করছি লোককে হাসাবো। আমার বস দীপাংশু আচার্য, কোনোদিন হয়তো দেখা হবে, একসঙ্গে বসে বাবা টানবো যদি বেঁচে থাকি। যাই হোক, দীপাংশু বস বা আরও যারা কাজ করছে, আরে কত ভালো ভালো ছেলে কাজ করছে, মানে কতজনের নাম বলবো, মানে শিলাদিত্য, হ্যাঁ, ওরা তো দুর্দান্ত, মানে প্রত্যেকেই ভালো কাজ করছে। হ্যাঁ, পুকুর তো অনেক বড়, আমেরিকাও তো অনেক বড়, 50টা স্টেট, ভারতবর্ষের 3 গুণ বেশি। হ্যাঁ, এদের জনসংখ্যা হচ্ছে 5 ভাগের 1 ভাগ। আসুন না স্কলারশিপ নিয়ে। আর এদের সবচেয়ে বড় ব্যাপার, আপনি যদি বেশি বয়সও হয়, নন ট্র্যাডিশনাল স্টুডেন্ট, কোনো লজ্জা নেই, এখানে আওয়াজ দেয় না। আমার ব্যাচে জেফ উইদার্স বলে আমার ব্যাচমেট ছিল, 41 বছর বয়সে পিএইচডি করতে এসেছিল। যে 2-3 বার ধরে প্রত্যেকবার চলে যেত, আর প্রত্যেকবার ওকে ডেকে ডেকে আনতাম। ও আলটিমেট পিএইচডি করেনি, কিন্তু মাস্টার্সটা করে ফেলেছিল 6-7 বছর ধরে। ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, ওই আমরা বলি না যাদের একটা ক্রিমিনাল হিস্ট্রি থাকে তারা বারবার কারাগারে ফিরে যায়, ব্যাপারটা সেই রকমই। যারা বেশি বয়সে পড়াশোনা করতে আসে, পড়াশোনা করাটা খুব বোরিং কাজ, কঠিন কাজ না, খুব বোরিং কাজ, ভীষণ রকমের। কিন্তু যদি লেগে থাকতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু জেফ যেমন পিএইচডিটা করতে পারে, কিন্তু মাস্টার্সটা করলো। আমার যেমন পিএইচডিটা ঝুলে গেছিল, কিন্তু আলটিমেট আমি তো কাজকর্ম করতে করতে আবার ফিরে এসে পিএইচডি ডিফেন্ডটা তো করেছি রে বাবা, পিএইচডি হয়ে গেছে, সময় লেগেছে, একবারে হয়নি। হ্যাঁ, প্রথম পিএইচডি প্রজেক্টে কাজ হয়নি, মাস্টার্স পেয়েছি। তারপরে পিএইচডি কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমার তখন পয়সার দরকার, বিয়ে করে ফেলেছি, ছেলেপুলে তৈরি করতে হবে, তো আমি তো পিএইচডি নিয়ে কি ধুয়ে খাবো, তো আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপরে পরে এসে আবার পিএইচডি ডিফেন্ড করেছি, কিন্তু আমার কাজ করা ছিল, গোটা 7 পেপার ছিল পিএইচডি কাজের উপরে। সেটাই বলছি যে আপনি এমন কিছু প্রতিভাবান হওয়ার দরকার নেই, মানে ওটা বাজে কথা। হ্যাঁ, 4-5 থেকে, আমি ইভেন সায়েন্স মাইন্ডেড কিনা আমি সেটাও জানি না নিজে, আই স্টিল ডোন্ট নো, মানে আমি সে গল্পও বলবো কোনোদিন সময় পেলে। কিন্তু প্লিজ দয়া করে এই দেশে যে সুযোগটা আছে আমেরিকাতে, সেটা নিন, কারণ ওখানে অনেক ব্ল্যাঙ্ক স্পট পড়ে আছে। আগামী 25 বছরও আমি যা দেখছি, গত 23 বছর ছাড়িয়ে 24 বছর হয়ে গেল আমি এই কথা বলে আসছি, এখনও বলছি, আগামী 20 বছর 25 বছর এই জিনিসের বদলাবে না, কারণ এরা এডুকেশন সিস্টেমটাকে এরা ঠিক করছে না। হ্যাঁ, এরা ব্যাচেলার্সের এত খরচ যে কেউ ওই দিকে যাবে না। হ্যাঁ, ফলে ওই উপরের দিকে কিন্তু চিপ লেবার, যেটা আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্ট, চিপ লেবার ওটা ওরা নিতে থাকবে। তাই আমেরিকায় এসে পিএইচডি করুন। আর বেশি বয়স বলে কেউ গালাগালি করবে না, কেউ গায়ে মেয়েও করবে না, সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি বলে কেউ আওয়াজও দেবে না। জেফ কি বলছি, আমার যিনি এমবিএ এর অ্যাডভাইসার ছিলেন, আমি তখন কাজ করতাম, ইনফ্যাক্ট আমরা দুজনে একসঙ্গে ওই ইউনিভার্সিটিতে কাজে একই সেমিস্টারে কাজ শুরু করেছিলাম। তো ওই ভদ্রমহিলা, মানে বুড়ি আর কি, দিদিমা গোছের, তো হলো কি, বাচ্চারা বড় হয়ে চলে গেছে, এমটি নেস্ট সিনড্রোম, ডিভোর্সও হয়ে গেছে, অনেক বয়স, দিদিমার বয়সী। তখন হঠাৎ ঠিক করলেন, আমি তো কম বয়সে প্রেগনেন্ট হয়ে গেছিলেন, টিনেজ প্রেগনেন্সি, ছেলে বড় করেছেন, এত বছর ধরে আমি তো সবাইকে করেছি, আমার নিজের কিছু হয়নি। তখন উনি ওই ড্রপ আউট ছিলেন, ইউনিভার্সিটি ড্রপ আউট ছিলেন, ডক্টর ক্রিস্টি হাফ। তো ওই ইউনিভার্সিটিকে খোঁজ করলেন যে কী কী ক্লাসগুলো এখনও রিভাইভ করা যেতে পারে। সে মানে তো 20-25 বছরের আগে রেকর্ড ফেকর্ড খুলে ওরা তাকে কিছু ক্রেডিট দিল। তো সেই ইউনিভার্সিটি থেকে উনি ক্লাস নিয়ে ব্যাচেলার্স কমপ্লিট করলেন। তারপরে বিজনেস ডিপার্টমেন্টে এথিক্স, মানে মাস্টার্স, বিজনেস ডিপার্টমেন্টে মাস্টার্স করলেন, তাতে মাস্টার্সে কম খরচ পাওয়া যায়, না করলেও হতো অ্যাকচুয়ালি, কিন্তু উনি করেছিলেন, কারণ এত বছর পড়াশোনা থেকে ছাড়া তো।
পড়াশোনা করতে একটু জলে আর কি, বেশি বয়সে, মানে তখন 50-এর ওপরে ওনার বয়স তখন। তো 51 বছর বয়সে উনি ফিরে এসেছেন, ব্যাচেলার্স কমপ্লিট করলেন, মাস্টার্স কমপ্লিট করলেন, তারপরে বিজনেস ডিপার্টমেন্টে ঢুকে এথিক্সের ওপরে পিএইচডি। কারণ অ্যাকাউন্টিং বলুন, ফাইন্যান্স বলুন, ওগুলো তো ঝাড় খাওয়া জিনিস। মানে আমি সায়েন্স থেকে ওইগুলো যখন কোর ক্লাস করতে হয়েছে এমবিএর জন্য, আমি ফ্যাকাল্টি বলে আমি তো কোনো পেছনে সুযোগ সুবিধা নিইনি। আমি অন্য বিজনেসের, আমার যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল না, আমাকে ব্যাকগ্রাউন্ড করতে হয়েছে, তখন কিন্তু আমার ফেটেছে। মানে অ্যাকাউন্টিংটা কঠিন নয়, বাট ইটস ডিফারেন্ট দেন সায়েন্স ম্যাথ। মানে সায়েন্সে আমরা ম্যাথকে যেভাবে দেখি, অ্যাকাউন্টেন্টটা অনেকটা আলাদা। হ্যাঁ, কঠিন বলবো না, কিন্তু অন্য রকমের। ফলে আমার অসুবিধা হয়েছে, আমার ফেটেছে, ভালোই ফেটেছে, বাট ইম্পসিবল নয়। তো যাই হোক, তো আমার মনে আছে, তো উনি ওই পরে 7 বছর ধরে পরিশ্রম করে, হ্যাঁ, তো একদম মানে গাধার মতো খেটে উনি ওই ক্লাসগুলো নিয়ে ব্যাচেলার্সও কমপ্লিট করেছেন, সাথে মাস্টার্সও করেছেন, যাতে স্কলারশিপটা পাওয়া যায়। তারপরে ভালো স্কলারশিপ নিয়ে 4 বছরে পিএইচডি নামিয়ে দিয়েছেন এথিক্সে, দিয়ে একটা সুন্দর আমার সাথে চাকরিতে ঢুকেছেন। কি লজ্জা, লজ্জা, আমার দুগুণ মাইনে। হ্যাঁ, কিন্তু আমেরিকান ভদ্রমহিলা, কিন্তু উৎসাহ আছে। ইনফ্যাক্ট আমি যখন যাই এমবিএ করতে, আমি বললাম, বলে উমা ইউ আর জোকে, না না, আমি মজা করছি না, আমি সত্যি এমবিএ করতে চাই। বলে তুমি তো করছো নাকি, তোমার এতগুলো বাচ্চা এখানে কাজ করছো, তোমার এক্সট্রা ওভার টাইম কাজ করছো, তারপরে তুমি পিএইচডি করবে? তো আমি দেখালাম, তারপরে আমার যখন ট্রান্সক্রিপ্টটা দেখলো, বলে ও ইউ আর রিয়েলি সিরিয়াস। তো বলে হ্যাঁ, আমি সিরিয়াস। তো আমি বললাম আমার একটা প্ল্যান করে দিন। উনি আমার বিএড অ্যাডভাইজার, বললো তোমার 5.5 বছর সময় আছে। মানে না না, আমার অত ধৈর্য নেই, আমি প্রত্যেকটা সেমিস্টারে একটা করে ক্লাস নেবো, কাজ করতে করতে, ফুল টাইম কাজ করতে করতে। তখন আমি ফুল টাইম কাজ করি, একটা পার্ট টাইম কাজ করি পয়সার জন্য, কম মাইনে বলে। আর ওই একটা একটা করে সেমিস্টারে ক্লাস নেবো, আর সামারে দুটো, সামার 1-এ একটা, সামার 2-তে বছরে 4টে করে ক্লাস নেবো। দিয়ে আমি 1 বছর 8 মাসে আমি এমবিএ কমপ্লিট করেছিলাম। তো যেটা বলার, ওই ডক্টর ক্রিস্টিহাফ কেউ কোনোদিন আওয়াজ দেবে না এই দেশে, যে কেন 57 বা 58 বছর বয়সে তুমি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হয়েছো। অ্যান্ড সি মেক্স ডাবল ম্যানি অ্যাজ মি, যেটা আমেরিকার ওই এটা আছে। তো যাদের একটু বেশি বয়স হয়ে গেছে, নন ট্র্যাডিশনাল স্টুডেন্টদের, তাদেরকেও বলছি যে আমেরিকাতে সুযোগ আছে। আপনি যদি পড়াশোনা করে না থাকেন, চাকরিতে ঢুকে থাকেন, হ্যাঁ, ছেলেপুলে বড় হয়ে গেছে, আপনি যদি পড়াশোনা করতে চান, আপনি এই ফর্মুলা ফলো করুন। হ্যাঁ, আপনার রেকমেন্ডেশন 3 নম্বর, জিপিএ 2 নম্বর, ওপেন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে, বা ছোটোখাটো, আমি ছোটো করছি না, বিহার ইউনিভার্সিটি, কানপুর ইউনিভার্সিটি, যেখান থেকে, যেখানে একটু মানে মার্কস টার্কসগুলো দেবে আর কি, ক্যালকাটা ইউনিভার্সিটির মতো কঠিন সিস্টেম করে আপনার পেছন মেরে দেবে না, সেই ইউনিভার্সিটিতে যান, সহজ ইউনিভার্সিটিতে যান, কারণ জিপিএ ম্যাটার করে। হ্যাঁ, সাবজেক্টটা নিশ্চয়ই জানবেন, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আমার কত ভালো ভালো বন্ধু ছিল, কি ভালো কেমিস্ট্রি জানতো, কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি ঝাড় খেয়ে সব ফর্সা হয়ে গেল। আমি ভগবান আশীর্বাদে জাল কেটে পালিয়ে এসেছি কোনোভাবে। ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন মেনটেন করতে পেরেছি, কিন্তু আমার এই আত্মবিশ্বাসটা নেই যে আমি আবার আরেকবার করতে পারবো। যেমন আইআইটি বোম্বের অ্যাডমিশন টেস্ট ক্লিয়ার করেছিলাম, ওই আত্মবিশ্বাস নেই যে আবার এখন দিলে এখন পারবো, রাইট? ওগুলো সব ওয়ান টাইম, মানে ভগবান ভদ্রলোক করেছেন। হয়তো ভগবান ভদ্রলোক এই জন্যই আমাকে আমেরিকাতে এনেছেন, একটা ছোট্ট হাওড়া জেলার বাগনান বলে ছোট্ট একটা জায়গা থেকে এখন আরকানসাস ছোট্ট একটা জায়গায় বসে আছি। হ্যাঁ, স্টে অ্যাট হোম ড্যাড। হ্যাঁ, ঘরে ঘোড়া ঘাস কাটছি। ভগবান ভদ্রলোক হয়তো আমাকে এই কারণে, এই ভিডিওটা তৈরি করার জন্যই হয়তো এনেছেন, যাতে আমি আমার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি বলুন, ভারতীয়দের বলুন, তাদের উৎসাহ যোগাতে পারি, তাদের বলতে পারি যে আমেরিকাতে পিএইচডি করতে আসা কোনো বড় ব্যাপার নয়। আমেরিকাতে 50খানা স্টেট আছে, 90% আমেরিকার গ্রাম। মানে প্রথম 25টাও যদি ছেড়ে দিন, পরের 25টাতে তাদের ভালো ভালো ওয়েল ফান্ডেড ইউনিভার্সিটি আছে। তা আপনি ভালো রেকমেন্ডেশন রাখুন, ভালো জিপিএ রাখুন, বিউটিফুল জিআরই, যেটা 4 বছর ধরে পরিশ্রম করুন, দিয়ে তারপরে 4 বছর জিআরইটা দিন না, জিআরই তো 5 বছর ভ্যালিড থাকে। হ্যাঁ, দিয়ে স্কলারশিপ নিয়ে ড্যাং ড্যাং করতে করতে এখানে আসুন, তারপরে আমেরিকার পিএইচডি ডিগ্রি নিয়ে এখনও সম্মান আছে, কারণ এখানে ফেসিলিটিটা আছে, প্লাস আমেরিকার ডিগ্রি এখনও সারা বিশ্বে সম্মান দেয়। আমেরিকার পিএইচডি নিয়ে তারপরে যদি আপনি দেশে ফিরে যেতে চান, যাবেন, অনেক ভালো ভালো চাকরি পাবেন। কিন্তু যারা ফিরে গেছে বিশাল করে খাচ্ছে, কারণ ওই আমেরিকার ডিগ্রি। হ্যাঁ, আর যদি না চান, যদি এখানে থাকতে চান বা সারা পৃথিবীতে অন্য কোনো জায়গায় যেতে চান, আমেরিকান পিএইচডি উইল বি ওয়েল ওয়ার্থ অফ ইউর টাইম। আজকে লোক হাসানোর বদলে এই ধরনের ভিডিও একটা করার চেষ্টা করলাম। আমি জানি না কারো যদি পছন্দ বা অপছন্দ হবে, যাদের অপছন্দ হবে তাদের ক্ষমা চাইছি, সময় নষ্ট করবেন না, করে দিয়ে। আর যাদের পছন্দ হবে, আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করুন, একটু মোটিভেট করুন, যাতে ইউটিউব আমার এই ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। সারা পৃথিবীতে আমরা 25 কোটি মানুষ বাংলা বলে, হ্যাঁ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিলে। হ্যাঁ, তারা যদি কম বয়সে, হ্যাঁ, ধরুন কারো বাচ্চা ক্লাস 7-এ পড়ে বা 8-এ পড়ে, এই ভিডিওটা যদি দেখে, তারা একটা ব্লু প্রিন্ট পেয়ে যাবে, যেটা আমার বাবা মা বা ভাই বোন, মানে দাদারা, ওরা খারাপ না, জাস্ট ওদের ইনফরমেশনটা ছিল না, রাইট? সেই কারণেই আমি একটা বড় ভিডিও তৈরি করলাম। হ্যাঁ,
আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত, কিন্তু আশা করি কিছু কিছু জিনিস গল্পের ছলে যেগুলো বলে গেলাম আমার শেখা থেকে, সেগুলো হয়তো কারো না কারো কাজে লাগবে। ভালো থাকবেন, আবার আসবো পরে। নমস্কার।